অসহায় কণ্ঠে বলল মায়া। ঠিক আছে মায়া, আমি আম্মাকে ম্যানেজ করে তোমার থাকার বিষয় নিশ্চিত করব, এবং তোমার আম্মাও তোমার সাথেই থাকবে। তোমার জন্য আগের বরাদ্দকৃত রুমেই তুমি ও তোমার আম্মা থাকবে। তুমি আগের মতোই মন দিয়ে পড়াশোনা করবে, কলেজ যাবে, কোচিং করবে। অনেক ধন্যবাদ ছোট বাবু, আমি এবার চাই। আম্মা একা। না শোনো, বলে শাহের মায়ের হাত টেনে ধরল। মায়া চিৎকার দিতে গিয়েও থেমে গেল, কারণ শাহেরই তার থাকার ভরসা একমাত্র, নয়তো সব ভেস্তে যাবে তার। শাহের বলল, একটা ইম্পর্টেন্ট বিষয় মায়া, তোমার তাবিজের বিষয়টা যদি সত্য হয়, তাহলে আমি যে তোমাকে সেদিন মলম দিতে গিয়ে টাচ করলাম, এবং এই যে এখন তোমার হাত ধরলাম, আমার কেন কিছু হচ্ছে না? মায়া আশ্চর্য চোখে শাহের দিকে চাইল, বলল, আমি জানি না তো, দুদিন অপেক্ষা করে দেখেন। নো, আমি জানি না, তবে আমার জানাটা চূড়ান্ত করতে হলে এখন আমি তোমাকে আরেকটু নিবিড়ভাবে স্পর্শ করতে চাই না? আরো 2-3 দিন তো হলো। মানে? মায়া কেঁদে ফেলল, বলল, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনি সব বাহানায়, তাই না? একদম না মায়া, আমি কেবল শিওর হব বলেই। শাহের মায়ার অধর যুগল দখল করে নিল নিজের দুঠোঁট দিয়ে। খানিকক্ষণ পর মায়ের ঠোঁট দুটো উদ্ধার হলো। মায়া কাঁপছে ভয়ে, লজ্জায়, বিরক্তিতে। শাহের মায়াকে বুকে চেপে ধরল কিছুক্ষণ। মায়ের ঘাড়ে নিজের চিবুক ঠেকিয়ে ধরল। মায়া বিবশ হয়ে বিছানায় পড়ে গেল। শাহের মায়ের উপর ঝুঁকে রইল। তার উষ্ণ ভারী ঘন নিঃশ্বাস মায়ের ঘাড়ে বুকে পড়ছে অনবরত। টকটকে লাল হয়ে আসা মায়ের রক্তিম ঠোঁট দুটো তীর তীর করে নড়তে লাগল। শাহের মায়ের কানে ফিসফিসিয়ে বলল, তুমি যে পরপর 3টা চিরকুট পেলে, সেটা কে দিয়েছে বলো তো? এখন মনে হচ্ছে আপনি। কাপা স্বরে উত্তর দিল মায়া। ইউ আর রাইট। বলে চুময় চুময় মায়ের সারা গাল ভিজিয়ে দিল শাহের। সে মায়ের দু চোখে চোখ রেখে শিহরিত কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি মায়া, এতে এতটুকু ভেজাল নেই। ভোরের নির্মল বাতাসের মতোই তোমার প্রতি আমার প্রণয় বিশুদ্ধ, টাটকা। এই জন্যই আমার কিছুই হয়নি, এবং হবেও না। ইটস ট্রু, মাইন্ডেড মিস মায়া দেবী। তোমাকে আমার হৃদয় সিংহাসনের দেবী বানিয়ে পুজো দিতে চাই। শুধু একবার হাঁ বলো, একবার ভাবো তোমার জন্য এত সব করছি কেন? ভালোবাসি বলেই তো। মায়া থরথর করে কাঁপছে। গোপনে বলে উঠল, আসলেই তো তাই। তার মুখ দিয়ে কোনো শব্দই উচ্চারিত হচ্ছে না। সমস্ত অনুভূতি তার অবশ হয়ে আসছে। হাঁটতে গিয়েও পা ভেঙে আসছে। শাহের মায়াকে ধরে তার রুমের সামনে দিয়ে আসলো। পরের দিন সকালেই শাহের আঞ্জুমান আরার রুমে গেল। মায়া নির্দোষ বলে সব ব্যাখ্যা করল তার কাছে। সে মায়াকে থাকতে অনুমতি দিল। দুপুরেই মায়া ও তার মা তফুরা মায়ের রুমে চলে গেল। মায়া স্বাভাবিক জীবনযাপন করছে, সবার সাথেই কথা বলছে আগের মতোই, কিন্তু সেটা উপরে উপরেই। তার জীবনের বিষাক্ত অতীতটাকে নিঃশেষ করে দিচ্ছে তিলে তিলে। বুকের গহীনে অসীম দুঃখ, সীমাহীন ঘৃণা তুমড়ে মুচড়ে যাচ্ছে সে। ক্ষণে ক্ষণে ভাঙচুর হচ্ছে ভিতরে। প্রতিশোধের দাবানল তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে। তবুও সে কলেজে যাচ্ছে, আসছে। সুযোগ পেলেই পরশের সঙ্গে দেখা করে অতি সঙ্গোপনে, ভীষণ নিরালায়। তার ভিতর এখন অনেক প্রশ্ন এই মহলের সবাইকে নিয়ে। সে পরশকে জিজ্ঞেস করল, চাচা, আঞ্জুমান ও তার স্বামী একসঙ্গে থাকে না কেন? তেমন ভালো করে হেসে কথাও বলে না, কারণ কি? তারা সবাই একসাথে খাবার খায় না কেন? পরশ অকপটে যা সত্যি তাই জানালো মায়াকে। সে চায় মায়া তার অধিকার ফিরে পাক এই মহলে, সব বুঝে নিক নিজ গুণে ও শক্তিতে। সে বলল, তারা বহু বছর ধরেই একসঙ্গে খায় না, তবে এটার নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য বা কারণ নেই তাদের। এটা হলো সবাই সবার মতো থাকে, খাবার সময় তারা এক হতে পারে না। তাই যার যখন ইচ্ছে টেবিলে আসে, নয়তো নিজের রুমে আরাম করে খায়। আর কায়রুস ও তার স্ত্রীর বিষয়টা হলো তারা এখন স্বামী স্ত্রী নয়, দুজনেই তালাকপ্রাপ্ত। তাই যে যার মতো করে যার যার রুমে থাকে। আঞ্জুমান চলে যায় না, নিজের ইজ্জত খোয়া যায় সমাজে, তাই। আবার কায়রুসও অনুরোধ করে রাখছে তাকে মহলে, নয়তো সমাজে তারও ইজ্জত চলে যাবে। বাইরের সবারই সামনে তারা স্বামী স্ত্রীর অভিনয় করে চলে। এজন্য কায়রুসও তেমন বাড়িতে আসে না, বছরে দরকার হইলে মাত্র 2বার আসে। বিষয়টা ছোটবাবু জুবাইর জানে, তারা মাকে যেতে দেয়নি। এই হলো অবস্থা, বুঝলে মা? চাচা, ওনাদের ডিভোর্সের কারণ? কারণ তোমার মা বাবার মৃত্যু। একে অপরকে দোষী করে তারা। কায়রুস বলে, তুই প্রলুব্ধ করতাছস আমারে, তোর হিংসা বেশি। আবার তার বউ বলে, আপনি তো সারাদিনে কানের কাছে ঘ্যান ঘ্যান করতেন। তাদের এক মেয়ে হয়েছে, তার ক্ষমতা হবে বেশি, সেই হবে সবার চোখের মণি। আরেকটা কারণ ছিল, সেই গুপ্তধন। মায়া ভাবুকের ন্যায় চিন্তিত কণ্ঠে বলল, তাহলে উনি এখানে
পরগাছা বা পরজীবীর মতো পড়ে আছে, তবে তার আচরণ এত বিধ্বংসী কেন? সেটা হলো তার নিজস্ব অনেক গয়না আছে। আবার কায়রুস ঢাকা বাড়ি করেছে, সেই বাড়ি আঞ্জুমানের নামই। এসব তালাকের পূর্বেই দিয়ে দিয়েছে, তাই তার এত দাপট ও দিমাগ। তোমার যত কিছু জানার আছে আমাকে জিজ্ঞাসা করবা, আমি সব কিছু জানাবো তোমারে মা। আমি ছাড়া কেউই সব জানে না। মায়া ছোট্ট করে একটা তপ্ত শ্বাস ছাড়ল, মৃদু করে বলল, বুঝলাম চাচা, ক্লিয়ার করার জন্য কৃতজ্ঞতা চাচা। এবার এটা জানার আমাকে, আমার আম্মা আব্বাকে মেরে ফেলার বিষয়টা কি শাহের ভাই জানে? না, জানে না। সে তো তখন ছোট ছিল। তোমাদের না দেখে সে সারাদিন কেঁদে কেঁদে আমাদের সবাইকে জিজ্ঞেস করতো। বলতো, ছোট কাকু কই, ছোট মা কই, বাবু কই। বলতাম তারা বেড়াতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে। এটা তার বাবা সবাইকে শিখিয়ে দিয়েছে। আর জুবাইর ভাই? সে আসল ঘটনা জানতো, চুপ ছিল, কারণ তার তখন প্রতিবাদের বয়স হয়নি। আমার তাবিজের বিষয়টা কেউ জানে? না, এটা কেউই জানে না আমি ছাড়া। মায়া থাম। মেয়ে বসে থাকে, দু চোখ ভিজে তার টইটুম্বুর হয়ে যায় মা বাবার কথা মনে পড়তেই। কতটা ভালোবাসলে একজন বাবা তার কন্যার নামে সবকিছু উইল করে দেয়। আহারে, তার কাজল মা কতটা কলিজা ছেঁড়া। মায়া হলে মৃত্যুর পূর্বে অনুরোধ করে যায় তাবিজটা যেন সঙ্গেই থাকে আমার, অথচ এমনই পোড়া কপাল। আর হতভাগী সে, মা বাবার চেহারাটুকুও সে জানে না কেমন। আমি এখন যাই মা, বাগানে কাম আছে। তুমি সাবধানে কইরো যা করবা। মনে রাখবা, দেয়ালেরও কান আছে, মাটিরও চোখ আছে। আচ্ছা চাচা যান। মায়া শিকারীর ন্যায় সুযোগ সন্ধানী হয়ে ওঠে। কায়রুসের সঙ্গে নানা ছুতোই গল্প করে, ভাব জমায়। গল্পচ্ছলে বলে সে মজা করে স্যুপ বানাতে পারে, চিকেন স্যুপ। কায়রুস তার হাতের স্যুপ খেতে আগ্রহ প্রকাশ করে। তারপর মায়া কোনো একদিন নির্জন দুপুরে পরিত্যক্ত একটি বাগানে যায়। নির্দিষ্ট একটি গাছের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। এই বাড়িতে আসার কয়দিন পরেই সে এই বিছুটি গাছ দেখেছিল। এই বিছুটি পাতা সম্পর্কে সে খুব ভালো করেই জানে। তফুরাদের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই সেই বিছুটি পাতা চেনে। সেদিন সে হাঁটতে বেরিয়েছিল ভর দুপুরে। বাতেন তাকে দেখে লোভ সংবরণ করতে পারেনি, টেনে বাগানের ভিতরে নিয়ে গিয়েছিল। যার দুদিনের মাথায় হানিফও একই কাজ করেছিল। সেদিন নজরে পড়েছিল তার গাছটি। এই গাছ আগাছা হিসাবেই গ্রামের বাগানে হয়ে থাকে, বেড়ে ওঠে অযত্নে অবহেলায়। কিন্তু এর ক্ষতিকর দিক ভয়াবহ। এই পাতার রসের সঠিক প্রয়োগ করলে যার বিষক্রিয়ায় একজন সুস্থ সবল মানুষের মৃত্যুও হতে পারে। মায়া কয়েকটি তরতাজা বিছুটি পাতা ছিঁড়ে নিল, লুকিয়ে ভালো করে ধুয়ে নিল, পাতাগুলোকে থেতলে নিল, নিংড়ে রস বের করে একটা কৌটায় ভরে নিল, ওনার নিচে লুকিয়ে চলে এলো। সেদিন সন্ধ্যার অনেক পরে মায়া নিজের হাতে চিকেন স্যুপ বানিয়েছিল। দুটি সুন্দর বাড়িতে স্যুপ নিয়ে নিল, একটিতে বিছুটি পাতার রস ঢেলে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। তারপর শাহেরের রুমে গিয়ে এক বাটি স্যুপ তার হাতে দিল লাজুক মুখে। শাহের উচ্ছ্বসিত হলো দারুণভাবে। স্যুপ খেতে খেতে বলল, আমার প্রিয় স্যুপ বানিয়ে নিয়ে এসে ভালোবাসার সম্মতি প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা মহারানী। মায়া মিটমিটিয়ে হেসে যাচ্ছে, কিছু বলছে না। তোমার মোহনীয় হাসিতে আমি মহাচ্ছন্ন বিবি। আই লাভ ইউ মায়াবিনী মায়া। শাহের হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো, মায়ের হাতের পিঠে নরম চুমু খেল। মায়া পুলকিত অনুভব করল। কিছু না বলে শাহের সম্মুখ হতে প্রস্থান নিল। শাহের স্যুপের বাটি খালি করে ফেলল নিমেষেই। বেরিয়ে বাজারের দিকে গেল জরুরি কাজে। এরপর মায়া বাকি স্যুপের বাটি হাতে করে দ্রুত পায়ে হেঁটে কায়রুসের রুমের সামনে গেল। আঙ্কেল আসতে পারি? আসো মায়া। আঙ্কেল এই নিন, স্যুপ বানিয়েছি আপনার জন্য। ও, ধন্যবাদ মায়া। কায়রুস স্নেহপূর্ণ হাসি দিয়ে সবগুলো স্যুপ খেয়ে নিল খুব আয়েসি ভঙ্গিতে। মায়া রুমের ভেতরের চেয়ারে একপাশে বসে রইল কায়রুসের সামনেই, দরজা চাপানো ভেতর থেকেই। দারুণ স্যুপ বানাতে পারো তুমি, মাশাআল্লাহ। জি আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য। এভাবে এ কথা ও কথা বলতে বলতে প্রায় 20 মিনিট সময় অতিক্রম হয়ে গেল। মায়া তীক্ষ্ণ নজরে কায়রুসকে দেখছে আর চোখে। কায়রুসের মুখের স্বাভাবিক ভঙ্গি অস্বাভাবিক আকার ধারণ করল। সারা মুখ বিকৃত করে ফেলল কায়রুস। আঙ্কেল কি হয়েছে? কোনো সমস্যা? খারাপ লাগছে? বুঝলাম না, এত অস্বস্তি হচ্ছে কেন? আমি তো চিকেন স্যুপ সব সময় খাই, গলাটা চুলকাচ্ছে কেন? খুব চুলকাচ্ছে নাকি আঙ্কেল? ধীর কণ্ঠে বলল মায়া। কায়রুসের গলা থেকে শুরু করে পেটের ভিতরেও অসহনীয় জ্বালাপোড়া শুরু হলো। ক্রমশ তা ছড়িয়ে যাচ্ছে গোটা শরীরে। তীব্র যন্ত্রণা ও চুলকানি শুরু হলো। রেগে গিয়ে মায়াকে বলল, তোমার বানানো স্যুপ খেয়েই তো এমন কষ্ট হচ্ছে।
জলদি যাও, মহলের সবাইকে ডেকে আনো, আমাকে হসপিটালে নিতে বলো। উফ, আহ, মাগো, ও খোদা, রহম করো। মায়া বসেই রইল, উঠে গেল না। কায়রুস আত্মচিৎকার করে উঠল, কিন্তু মায়া ছাড়া এই বিশাল মহলে কারোরই কর্ণকুহরে পৌঁছালো না তার চিৎকার। এ অসভ্য মেয়ে, যাও না কেন সবাইকে ডাকতে? মায়া উঠে দাঁড়ালো আস্তে করে। এভাবে সময় গড়িয়ে 1 ঘন্টা অতিবাহিত হলো। আমি কাউকে ডাকতে পারবো না আঙ্কেল। কেন? বলে কায়রুস বিদঘুটে ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করল মায়ের মুখাবয়বে। মায়া ক্ষিপ্ত হয়ে ওঠে, রুদ্রমূর্তি ধারণ করে বলল, কারণ আমি চাই না আপনি সুস্থ হন, বেঁচে যান। প্রতিশোধ নিয়েছি আমি, পিতামাতা হত্যার প্রতিশোধ। আজ হতে 19 বছর আগের এক ঝড়ের রাতের বিভৎসতার কথা মনে আছে আঙ্কেল? মনে আছে আপনার ছোট্ট ভাই আমিনুলের মেয়ে মায়ার কথা, যার নামে এই মায়া মহল? কায়রুস ভয়ার্ত করুণ মুখে চাইল মায়ের দিকে। কে 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 তুমি? আমি মায়া, কাজল ও আমিনুলের একমাত্র সন্তান। আপনার প্রাণনাশকারী তফুরা আমার পালিত মা। তোকে এক্ষুনি আমি মেরে ফেলবো। বলে কায়রুস তাকে হাত বাড়িয়ে ধরতে গেল। মায়া প্রায় দৌড়ে নিজের রুমে গিয়ে মায়ের পাশে শুয়ে গেল, দরজার ছিটকিনি আটকে দিয়ে। কায়রুস কাঁধ চিত হয়ে শাহের রুমের সামনে গিয়ে আশ্রয় পড়ল। চিৎকার করতে করতে দরজা ধাক্কাতে লাগলো। শাহের পিতার কণ্ঠ শুনেই বেরিয়ে এলো। বাবা, বাঁচাও, মায়া কাল নাকিনি আমাকে মেরে ফেলতে চাইছে, সুপে বিষ মিশিয়েছে, হাসপাতালে নাও আমাকে। শাহের সবাইকে ডেকে তুলল চেঁচিয়ে। সবাই জড়ো হয়ে গেল। আঞ্জুমানও এলো, মায়া ও তফুরাও এলো, চোখ রাঙাতে রাঙাতে। শাহের মায়ের দিকে অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করল, মুখে কিছুই বলল না। সে সময়টুকু এখন নেই। মহলের কেউ বাকি রইল না কোথাও। পরশে এলো। সবাই কায়রুসের দৈত্যের ন্যায় শরীরটাকে থরধরি করে গাড়ির ভেতরে বসিয়ে দিল। শাহের গাড়ি ড্রাইভ করে পিতাকে নিয়ে গেল নামকরা প্রাইভেট একটি হাসপাতালে। গাড়িতে করে আরও গেল রুস্তম, আঞ্জুমান, কুমকুম। মহল খালি হয়ে গেল। মর্জিনা ও তফুরা কিছুক্ষণ মহল নিয়ে আলাপ আলোচনা করল। তারপর তফুরা ঘুমিয়ে গেল, মর্জিনাও ঘুমিয়ে গেল। পরশ মায়াকে ফ্যাস ফ্যাস গলায় বলল, কি করলাম মা? কিছু করিনি চাচা, স্যুপ খাইয়েছি মাত্র। তোমার হাতের স্যুপ তো মেলা স্বাদ হুমলাম। সেটা বাদ দেন চাচা, কাজের কথায় আসি। এই সুযোগ গুপ্তধনের বিষয় বলেন আমাকে। আর মহলের পেছনে একটা পরিত্যক্ত দরজা দেখলাম, সেটা কিসের? রুস্তম বলল এই মহলে কেউ ঢুকলেই তার লাশ পড়ে। আমি আসার পর হতে তো কই এমন কিছুই শুনলাম না, আভাসও পেলাম না। সব বলেন তো আমাকে। পরশ ইতিউতি চাইল। লম্বা গোফে কয়েকবার হাত বুলিয়ে নিল, বলল, এটা আমি লক্ষ্য করেছি মা, খোদার অশেষ রহমত। তোমার পা পড়ার পর হতেই বাইরের কেউই আর গুপ্তধন চুরি করতে আসেনি। আগে কয়বার আসছে আর তাদের গলা কাটা পড়েছে। আর তোমার দেখা দরজা দিয়ে ঢুকলেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। যদিও তারা সবাইকে বলে বেড়ায় এটা ধানের গোলাঘর, এমনিতেও এটাও সত্যি। তবে মূল উদ্দেশ্যের সোনাদানা লুকিয়ে রাখা। শোনো, এই গ্রামের পাশের গ্রামে বেশি হিন্দুদের বসবাস ছিল, বিশেষ করে বিহারি জাতির। এই স্থানটা ছিল পরিত্যক্ত জঙ্গল। দিনেও লোকজন আসতে ভয় পাইত। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যখন যুদ্ধ হইল, তখন হিন্দুরা সব গ্রাম ছেড়ে দেশ ছেড়ে পালায় গেছিল, কারণ তারা মুসলমানের চাইতে বেশি ডরায় গেছিল। তো এমন এক সময় সেই গ্রামের সবাই আইসা তাদের গহনা লুপুটলি ভইরা এখানে মাটির নিচে পুঁতে রাখছিল। তাদের হিসাব ছিল যুদ্ধ থাইমা গেলে আবার গ্রামে ফিরে আইব আর গহনাগুলো ফিরা নিব। তো এমন একদিন আমার আব্বা আমাগরে নিয়ে এখানে লুকাইছে। এমন সময় কিছু হিন্দু মুসলিম আইসা তাদের গয়না লুকায় গেছে। আব্বাই সেটা দেখছে। আমাদের বাড়ি ছিল এই গ্রামেই, তবে কয়েকবারই পরেই ছিল তা। একসময় দেশ স্বাধীন হইল, তারা কেউ আর ফিরে আইল না। তাদের গয়নার বিষয়টা আমাদের পরিবার ছাড়া কেউই জানতো না। এরপর আমার আব্বা এই পুরো জায়গাটা কিনে নেয়। আমিও তোমার আব্বা তখন ছোট, কিছুই তেমন বুঝতাম না, কিন্তু কায়রুস ভাই বড় ছিল, সব বুঝতো। তো আব্বা লোকজন দিয়ে গাছগাছালি কাইটা জংলা পরিষ্কার কইরা বাড়ি বানানোর উপযুক্ত করে নেয়। আমাদের এই বাড়ি তৈরি হইয়া গেল। এসব কিন্তু আমি শুনেছি, আর পরে তো নিজেই দেখলাম। আবার বেশ কৌতূহল জাগলো মনে। ভাবলো তারা তো এসে যার যার গয়নাগুলো নিয়ে গেল, তবু একটু খুঁজা দেখি। আব্বা এক নির্জন রাতে বড় ভাইয়ারে নিয়ে মাটি খুঁদে নিল, সঙ্গে আমিও ছিলাম। ওরে বাপ, মাটির হাড়ি ভর্তি গয়না পেয়ে গেল। আব্বার কৌতূহল সপ্তম আকাশে উঠে গেল। এভাবে মাটি খুঁদে খুঁদে সব গয়না তুলে নিল। সব মিলিয়ে কয়েক কেজি সোনার গহনা হয়ে গেল। যেমন চকচকে তেমন সুন্দর গয়নাগুলো। আব্বা বিস্মিত হয়ে গেল।
সবগুলো গহনা ঘরে নিয়ে আলমারিতে রেখে দিল। ঠিক করলো থানায় নিয়ে জমা দেবে। কিন্তু বড় ভাই ছিল ভীষণ লোভী ও স্বার্থপর। সে বাদ সাধলো, নয় ছয় করে আব্বাকে বুঝিয়ে নিল। কয়েক মাস হলো কিন্তু সে গয়নাগুলো জমা দিতে দিল না, কাউকে জানতেও দিল না। আব্বার লগে এই নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেললো। সে গয়নাগুলো নিজের দখলে নিয়ে নিল, আমাকে আর তোমার আব্বাকে পাত্তাই দিল না। হুমকি ধামকি দিয়ে আমাদের দুই ভাইকে থামিয়ে দিত। এভাবে একসময় আব্বা শারীরিকভাবে নরম হয়ে যায়। আব্বার সব সম্পত্তি তোমার আব্বার নামে দেওয়ার এটাও একটা বড় কারণ ছিল। আমি সেদিন তোমাকে বলতে ভুলে গেছি মা। আচ্ছা, বয়স হয়েছে না, আর কত ইতিহাস মনে রাখবো কও। এক সময় আব্বা মইরে যায়, আমরা বড় হই। আমিনুল বড় অফিসার হয়। গয়নার বিষয়ে পুলিশকে জানাতে অনুরোধ করে বড় ভাইরে। সে কিছুতেই রাজি হয় না। তার বউয়ের গয়না এখান থেকেই হইছে। ঢাকায় সে বাড়ি করেছে এই গয়নার কিছু বেচাই, বড় ব্যবসাও শুরু করেছে এই গহনা বেচাই। সেই পরিবারদের কেউ হয়তো ফিরে আসছে, বা কোনোভাবে হয়তো কেউ জানছে বাইরের লোকজনের মধ্যে। তাই এই গুপ্তধন সোনাদানার জন্য মাঝে মাঝে চোর ডাকাত আসতো, অচেনা কেউ ঢুকে পড়তো মহলে। বুঝলে মা, এই হলো গুপ্তদানের গুপ্ত রহস্য। মায়া বলল, তো এখন এগুলো কার তত্ত্বাবধানে আছে চাচা? শাহের বাবাজির তত্ত্বাবধানে। এখন তো বাইরে চলে তার হুকুমদারি, আর অন্দরে চলে তার মায়ের বেগমগিরি। চাচা, আপনি কি আমাকে সেই গোলাঘরে ঢুকতে সাহায্য করবেন? কখন? এখন তো রাত বাইরে গেল। আরে চাচা, এখন না, পরে অন্য দিন সময় সুযোগ করে। আপনি এখন চলে যান, গিয়ে ঘুমান। পরশ চলে গেল। পরের দিন ভোরেই হাসপাতাল থেকে সবাই বাড়িতে এলো। সঙ্গে করে নিয়ে এলো কায়রুসের মৃতদেহ। আঞ্জুমান তার তালাকপ্রাপ্তা স্ত্রী। এক সন্তান মরে গেল। কোনো মেয়ে নেই তার, নেই কোনো মায়ের পেটের বোন। তাই কায়রুসের জন্য বুক চাপড়ে বিলাপ কেউই করল না। দূরাত্মীয় অনাত্মীয় কিছু নারী অল্প কিছু অশ্রু ফেলল হায় হায় করতে করতে। নিয়ম অনুযায়ী স্বাভাবিক পরিবেশেই কায়রুসের লাশ দাফন সম্পূর্ণ হয়ে গেল। মায়া অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে লাগলো, কারণ আঞ্জুমান ভারাক্রান্ত মন নিয়ে বিছানায় পড়ে আছে নির্জীবের মতো। কুমকুম ও জরিনার মনও বিপন্ন হয়ে আছে। শাহেরের চোখে মুখেও ঘোর অমাবস্যা লেগে আছে। সেদিন বিকেলে মায়া শাহেরের রুমে গেল। শাহের ভাইয়া, মন খারাপ করবেন না, আঙ্কেলের জন্য আমারও খুব খারাপ লাগছে। শাহের বেদনার্ত মুখে মায়ের দিকে চাইল, বলল, ভেতরে এসে বসো মায়া। ছোটবাবু বাদ দেওয়ার জন্য ধন্যবাদ মায়া। ভাইয়া বলার প্রয়োজন নেই। ফর্মালিটি সব সিচুয়েশনে সব ব্যক্তির ক্ষেত্রে মানায় না। তুমি জানো এবং মানো আমি তোমাকে কতটা ভালোবাসি। বাবা বললো তুমি বাবার সুপে বিষাক্ত কিছু মিশিয়েছ, অর্থাৎ বাবাকে তুমি মেরে ফেললে। মায়া আকুল চোখে শাহেরের দিকে চাইল, বলল, একই সময়ে একই প্যানে বানিয়ে আপনাকেও তো স্যুপ দিয়েছি, আর বিষ কই পাবো আমি? সেটা ভেবেই তো কনফিউজড আমি। তবে আমার ধারণা অন্য কিছু মায়া। আপনার ধারণা 100% রাইট ভাইয়া। বলতেও লজ্জা লাগে এসব, তবুও বলতে হচ্ছে। উনি বাড়ি আসলো কতদিন হলো, নারী সঙ্গ ছাড়া বাড়িতে একাকী। চোখের সামনে একটা যুবতী মেয়েকে দেখছে, তাই সেদিন উনিও অন্যদের মতো আমাকে। পরে আমি হাত কামড়ে পালিয়ে যাই। আপনার কাছে গিয়ে সত্যটা না বলতে পেরে বানিয়ে অপরাধী করে দিল আমাকে। মায়া কান্না শুরু করে দিল। শাহের মায়ের মাথাকে নিজের বুকের ওমে মিশিয়ে নিল, চুলের ভিতর 5 আঙ্গুল গলিয়ে দিল, বলল, থাক আর বলতে হবে না। সেটা গত রাতে আমি ধারণা করতে পেরেছি। যাই হোক, আমার তো বাবা, খুব মিস করছি বাবাকে। শাহের কেঁদে ফেলল। মায়া শাহেরকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল। তার 2 দিন পর রাত বাড়লে মায়া সন্তপর্ণের জল্লাদ রুস্তমের রুমে যায়। ওনার নিচে লুকিয়ে নেয় ধারালো একটি বড় চাকু। আরে মায়া, কেন আইলা? আসো বসো। আমি আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি চাচা। কি মায়া? আপনি এই বাড়ির আমিনুল ও তার স্ত্রী কাজলকে মেরে ফেলতে সাহায্য করেছেন কেন? তা দিয়া তোর না কাম কি? কে কইছে এমন বুয়া কথা তোমারে? মায়া দেখল রুস্তমের লোভাতুর দৃষ্টি মায়ের বক্ষযুগলের উপর নিবদ্ধ। সে বারবার জিহ্বা দিয়ে নিজের শুকনো ঠোঁটকে ভিজিয়ে নিচ্ছে। সত্যি কিনা স্বীকার করেন, নইলে। মায়া চাকুটা তাকে দেখিয়ে মাটিতে রাখল। করবো? চাকু কেন তোমার সঙ্গে? আমার মা বুঝছি, তার আগে তোমারে ভালো মতো খাইয়া যায়। আসো খুকি, সবার এত আকর্ষণ তোমার কুচি দেহটার উপরে, না জানি কত মধু এর ভিতরে। রুস্তম মায়াকে চিৎ করে শুইয়ে দিল। তার দরজা বন্ধ। সে মায়ের সালোয়ার খোলার চেষ্টা করছে। এমত অবস্থায় দরজায় শব্দ করে লাথি পড়ে কারো। টিনের দরজা খুলে যায় শাহেরের বুটের আঘাতে। শাহের ভিতরে ঢুকেই বাঘের ন্যায় গর্জন করে ওঠে।
বিশ্রী ভাষায় গালি দেয় রুস্তমকে। গলা টিপে ধরে রুস্তমের। মায়া উঠে সরে যায় একপাশে। শাহের মাটি থেকে চাকুটি হাতে তুলে নেয়। এক পোস্ট মেরে রুস্তমের গলার রক কেটে ফেলে। রুস্তম গলা কাটা মুরগির মতো তরপাতে তরপাতে মারা যায়। শাহের মায়ের গলাও টিপে ধরে, রক্ত চক্ষু নিয়ে বলে, তুমি এর কাছে এলে কেন? সমস্যা কি তোমার? ভালোবাসি বলে মনে করো না তোমার 7 খুন মাফ। উল্টাপাল্টা চললে তোমাকে বরফ কুচি বানিয়ে নিব একদম। আপনিও মনে করবেন না ভালো লাগে বলে আপনার কোনো অপরাধ আমি টলারেট করব। কিমা বানিয়ে ফেলবো একদম কুচি কুচি করে। শীতল কণ্ঠে বলল মায়া। মায়ার কথার শানিত আঘাতে শাহের বিস্ফোরিত চোখে তাকালো মায়ের দিকে। বলল, তোমার এত দুঃসাহসী হয়ে ওঠার রহস্য আমি ভেদ করবই। মায়া শাহের কথার প্রতি উত্তর করল না। তার পাশ কেটে নীরবে গুটি গুটি পায়ে মহলের ভেতরে চলে গেল। শাহের বের হয়ে পরশকে ডাকলো। থমথমে মুখে বলল, চাচা, রুস্তম মায়ের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করেছে, তাই গলা কেটে দিয়েছি। গেটের সিকিউরিটি গার্ড দুজনকে ডেকে লাশ যা করার করে ফেলেন। এই দায়িত্ব এখন আপনার। তবে আপনারা 3 জন ছাড়া কেউই যেন বিষয়টি না জানে। সে নিখোঁজ বা জিন ভূতে তুলে নিয়ে মেরে ফেলেছে এটাই যেন প্রচার। আচ্ছা ছোটবাবু, তাই হবে। রুস্তম মারা পড়ল বলে পরশের তেমন দুঃখবোধ হলো না, কেননা মায়া তার ভাতিজি। এতিম মায়ের প্রতি পরশের মমত্ববোধ অসীম। শাহের হাঁপাতে হাঁপাতে ঘরে গিয়ে নিজের রুমে চলে গেল। বেড সাইডে টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা হাতে নিল। গলা তুলে ঠক ঠক করে পুরো গ্লাস পানি খেয়ে ফেলল। কিছুক্ষণ বাদেই মায়ের হোয়াটসঅ্যাপে টুং করে মেসেজ আসার শব্দ হলো। মায়া দেখলো শাহের মেসেজ। না ঘুমিয়ে থাকলে আমার রুমে আসো। মায়া ভয় পেয়ে গেল। রিপ্লাই মেসেজ দিল, ভাইয়া খুব খারাপ লাগছে, ঘুমাবো। কাল দেখা করি কলেজ থেকে এসে। ওকে, না আসতে পারলে মেসেজে বলো। রাতে কেন তুমি মোহনের বাইরে গেলে? কেন রুস্তমের রুমে গেলে? কি কাজ ছিল তোমার তার কাছে? 9-6 করে আমাকে বোকা বানানোর চেষ্টা করে পরিণাম সুখকর হবে না তোমার। বুঝে নিও কিছু। মায়া মেসেজটা বাড়তি নেক্সট বলল। একটু সময় নিয়ে বুক ভরে শ্বাস ছাড়লো। ফিরতি রিপ্লাই দিল মায়া। আচ্ছা ভাইয়া, সত্যি বলবো কারণটা। একটু সময় দিন আমাকে। তবে যেই কারণেই যাই না কেন, আমি রুস্তমের কাছে। তিনি আমাকে বিশ্রীভাবে টাচ করতে চেয়েছেন। শাহের মায়ের রিপ্লাই দিল, আচ্ছা মানলাম, তবে তোমাকে কেউ স্পর্শ করা থেকে মুক্ত করার একটা গুরুত্বপূর্ণ ওয়ে আমি খুঁজে পেয়েছি। কি ভাইয়া? সেটা এইভাবে বলা যাবে না, মুখোমুখি বলতে হবে। সময় করে মিট করো, আর বিষয়টা অবশ্যই গোপন রাখবে, তোমার ভালোর জন্য। নয়তো এবার আমি শত চেষ্টা করেও আমাদের বাড়িতে তোমার থাকা রক্ষা করতে পারবো না। আম্মা তোমাকে বের করে দিবেই। বাই। আচ্ছা ভাইয়া, শুভরাত্রি। বলে মায়া তন্দ্রা ঘরে চলে গেল। শাহেরও লম্বা হাই দিতে দিতে নিদ্রা ঘরে তলিয়ে গেল। পরের দিন সকালে মর্জিনা রুস্তমকে ডাকতে গেল। কোথাও না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করলো। গেটের গার্ডরা কিছুই জানে না বলে মিথ্যা বলল তার কাছে। আঞ্জুমান শাহের রুমে গেল। উৎকণ্ঠার সঙ্গে জানতে চাইল, শুনছিস বাবা, রুস্তমকে পাওয়া যাচ্ছে না, মহলের কোথাও নেই। শাহের চোখ বড় বড় করে ফেলল। বিচলিত স্বরে বলল, কি বলছো মা, দেখি তো। বলে নিজেই উঠে গেল হন্তদন্ত হয়ে। সবাইকে জিজ্ঞেস করলো আঞ্জুমানকে পাশে রেখেই। বাকিরাও খুঁজতে লাগলো। বাড়ির বাইরে বাজারে গিয়েও কোনো হদিশ বের করতে পারল না রুস্তমের। কিছুক্ষণ পর মহলে ফিরে এলো শাহের। মায়ের সামনে রুস্তমকে নিয়ে ভাবতে লাগলো কই গেল বলে। আঞ্জুমান আরা নিজ থেকেই বলল, নাকি সে নিশিরাতে গাঁজা তারি খেতে পুকুর পাড়ে গিয়েছিল, অমনি ভূত প্রেত মেরে ফেলেছে। ঠিক বলেছো আম্মা, হয়তো এটা হতেই পারে, ইম্পসিবল কিছু নয়। পাশ থেকে কুমকুম বলল, হতে পারে না ছোট বাবু, এটা কি হয়েছে? এই লোক মাঝে মাঝে নেশা করে দক্ষিণ পুষ্করিণীতে পারে গিয়া, এদিক পারে না। নেশার গন্ধ বাড়িতে পুরো বাড়িতে ছড়ায় পড়বো তাই। রুস্তমের কবর যেখানে যেভাবে দেয়া হয়েছে সেখানে কেউই যায় না, যদিও সেটা কবরস্থান নয়। এদিকে পরশের সাথে অল্প স্বল্প কথা বলতে বলতে মায়ার পালিত মা তফুরার সখ্যতা করে। তা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নিল, যা কিনা মায়ারও অন্যদের নজরে পড়েছে। তবে শাহের ও আঞ্জুমান টের পায়নি এই বিষয়টা, কারণ এই দুইজন ব্যক্তির সামনে তফুরার যাওয়া পরে খুব অল্প সময়ে। কুমকুম ও মর্জিনা তফুরাও পরশকে নিয়ে গুঞ্জন তৈরি করে। নানা মুখরোচক কথা বানিয়ে ফেলল তারা। শাহের মায়ের জন্য রোজ অপেক্ষা করে, কিন্তু নানা অজুহাতে মায়া শাহেরকে এড়িয়ে যায়। তার ভিতরে একটাই শঙ্কা, রুস্তমের বিষয়টা সত্যি বলতে গেলে সে ধরা পড়ে যাবে। মুখ ফসকে কিছু কথা বেরও হয়ে যেতে পারে, কিন্তু সেই সময় এখনো হয়নি। তাকে পালিয়ে থাকতে হবে শাহের থেকে। এভাবে মায়ের ফাইনাল পরীক্ষার সন্নিকটে চলে এলো। ভালোভাবে পরীক্ষাও শেষ হয়ে গেল। শাহেরও পরীক্ষা ও পড়াশোনায় বিঘ্ন হবে বলে মায়াকে অহেতুক কাছে রাখেনি,
মায়ের জন্য তার হৃদয়টা কখনো পাথরের মতো কঠিন হয়ে ওঠে, কখনো ফুলের ন্যায় কোমল হয়ে ওঠে। এই মহলে মায়ের আগমন, এতগুলো মানুষের মৃত্যু, তার শরীরে থাকা তাবিজ, রাতে একাকী রুস্তমের রুমে যাওয়া, তার সাথে সাহসী কণ্ঠে কথা বলা, সবকিছু মিলিয়ে রহস্যময় মনে হচ্ছে মায়াকে তার কাছে। একটা নিম্নবিত্ত সাধারণ ঘরের অসহায় একটি মেয়ে কিভাবে এমন হতে পারে? মায়াও এতদিন অপেক্ষার সীমানায় দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনেছে একজন মানুষের জন্য। এখন পরীক্ষা শেষ, এবার ফাইনাল খেলা দেখাবে সে। হয় স্পার নয় ওস্পার। কিভাবে তাকে মারবে সে ফোন দিয়ে আসছে মনে মনে। নারী হয়ে নারীর প্রতি বিধ্বংসী হওয়ার ফল পাবে এবার হারে হারে। শাহের মায়াকে তার রুমে রাখলো, বলল, কাছে এসে বসো। মায়া বসলো। আমার চোখের দিকে চাও। মায়া চাইল। কিছু দেখতে পাচ্ছ? কি? আমার জন্য অনুরাগ, ভালোবাসা, প্রেম। শাহের আপ্লুত হয়ে পড়ল। মায়ের হাত ধরে আকুল নয়নে বলল, জানি তুমি বিষাক্ত, তবুও আমি তোমাতে আসক্ত। উদ্ধার করো আমায়। মায়া বলল, কিভাবে? আমি শুধু বিষাক্ত নই, চেহের আস্ত একটা বিষের পেয়ালা, ছুতে আসলেই শেষ। ভাবেন এবার। আমি যে শেষ হতে চাই মায়াবিনী, তোমার আকণ্ঠ শোভা পান করতে চাই তৃষ্ণার্ত পথিকের ন্যায়। শাহের মায়ের কোমর পেঁচিয়ে ধরল, হাসকা টানে মায়াকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। মায়ের উষ্ণ বুকে চিবুক ঠোঁট ঘষতে লাগলো বিক্ষিপ্তভাবে। মায়া ক্ষণে ক্ষণে দুলে উঠছে, কিন্তু শাহেরকে বাধা দিল না, বরং এক নবসুখের আলিঙ্গনে নব নব শিহরে মনোপ্রাণ আন্দোলিত হয়ে উঠল। শাহের গভীরে তলিয়ে যেতে ইচ্ছে করছে নিবিড়ভাবে। শাহের টের পেল, মায়াকে বলল, যেটা তোমাকে পরীক্ষার আগে বলতে চেয়েছি সেটা এখন বলছি। বলেন শুনি। মোলায়েম কণ্ঠে বলল মায়া। তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি আমাদের মহলের রানী হয়ে যাবে, আর কেউ তোমার সুবাস নেওয়ার দুঃসাহস দেখাবে না। ধরো, এই পর্যন্ত যারা তোমাকে স্পর্শ করতে চেয়েছে বাজেভাবে, তারা সবাই জানে তুমি আমাদের একজন আশ্রিতা মাত্র, তাই দ্বিতীয়বার ভাবে না তোমাকে ছুতে গেলে। কিন্তু শাহেরের বউ হয়ে গেলে কেউ আর এমন করবে না তোমার সঙ্গে। তুমি মর্যাদার সঙ্গেই চলতে পারবে। আর তোমার আম্মাও এখানে আছে, আশা করি তিনিও আমার মতো সুপাত্র পেয়ে খুশি হবে। মায়া ভেবে দেখল শাহের যুক্তিটা শতভাগ পারফেক্ট, তাই সে আপত্তি করল না, বরং লাজুক হেসে বলল, আপনার যা ভালো মনে হয় তাই করেন। দুদিনের মধ্যেই শাহের মায়াকে নিয়ে কাজী অফিসে চলে গেল, বিয়ে করে নিয়ে এলো। মাথায় ওড়না দিয়ে মায়া আঞ্জুমানকে পা শুয়ে সালাম দিতে গেল। তিনি পা সরিয়ে নিলেন, শাহের সালামও নিলেন না। শাহের চলে গেল মায়ের সম্মুখ পান হতে। এরপর মায়াকে অক্ষত ভাষায় গালি দিতে লাগলেন আঞ্জুমানারা। ছোট লোক, নষ্টা, লোভী, চরিত্রহীন বলে মায়াকে নানাভাবে কটাক্ষ করল। তার 2 দিন পরের এক ভোরের ঘটনা। কুমকুম অসুস্থ, তাই আঞ্জুমান মর্জিনাকে দিয়ে মায়াকে নিজের কক্ষে ডেকে নিলেন। শাশুড়ি মা ডেকেছেন আমায়? নমনীয় স্বরে বলল মায়া। এই ছোট লোকের বাচ্চা ছোট লোক, কে তোর শাশুড়ি? কিসের শাশুড়ি আম্মা? তুই আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখিস না। তোর পরিচয় আমার কাছে একজন আশ্রিতায়। আমাকে ডায়াবেটিসের ইনসুলিন দিয়ে ভাগ বলছি। মায়া কিছুই বলল না। আঞ্জুমানারাকে ফ্রিজ থেকে ইনসুলিন বের করে নিল। তার প্রেসক্রিপশন হাতে নিল মায়া। সকালে কতটুকু দিতে হবে সেই পরিমাপটা দেখে নিল। মেডিসিন বক্স থেকে সিরিজটি হাতে নিল, ইনসুলিন ভরে নিল। আঞ্জুমানারা তাকে হাতের বাহু দেখিয়ে দিল। মায়া তার দেখানো স্থানে সিরিজটি পুশ করে দিল। মায়া তার সামনেই বসে রইল। আঞ্জুমানের দিকে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল। দেখল আঞ্জুমানার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। আঞ্জুমানারা তাকে বলল, মনে হয় আমার ডায়াবেটিস নীল হতে যাচ্ছে। ইনসুলিনের ডোজ বেশি পড়ে গেল নাকি? মায়া আস্তে করে তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, বেশি পড়ে যায়নি বড় চাচি। আপনার দেবর আমিনুলের মেয়ে মায়া ইচ্ছে করেই আপনাকে ডোজ বেশি দিয়েছে, যেমন করে আপনি আপনার স্বামীর মনে তার বাবা মাকে মেরে ফেলার জন্য ইন্ধনের ডোজটা বেশি দিয়েছেন। আঞ্জুমানারা আতকে উঠল। কে কে তুমি? সেই মায়া কিভাবে তুমি হও? তুমি তো... আঞ্জুমানারার মুখের বাক্য কেড়ে নেয় মায়া, ইস, বলে নিজের ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরে থামিয়ে দেয় তাকে। বলে, পরবারে ভালো থাকবেন বড় চাচি। আপনাদের অপরাধের প্রতিশোধ নিতে গিয়ে নিজেই অপরাধী হয়ে গেলাম। চাচাকেও আমিই শেষ করে দিয়েছি, আজ তবুও শান্তি। আঞ্জুমানারা মায়ের দিকে হা করে তাকিয়ে আছে নিস্তেজ চাহনিতে। কিছুই বলতে পারছে না। অবশ হয়ে আসছে তার সারা শরীর। প্রাণপ্রণে চেষ্টা করছে কাউকে ডাকার, কিন্তু পারছে না। অস্ফুট স্বরে অসহায় কণ্ঠে মায়াকে বলল, তুই খুনি, তুই শান্তি পাবি না কোনোদিন।
আমার শান্তি তো আপনারা স্বামী স্ত্রী মিলে বহু আগেই শেষ করে দিয়েছেন। যার মা বাবাকে জীবন্ত হত্যা করা হয়, তার শান্তির প্রয়োজন নেই, তার বাঁচারও প্রয়োজন নেই এই পৃথিবীতে। সে চায় প্রতিশোধ, খুনের বদলে খুন। তারপর সে নিজে মরে যাবে একদিন, দান করে দেবে এই পুরো বাড়িটা। দুঃখ ভরা আবেগ নিয়ে ব্যথিত চিত্তে বলল মায়া। আঞ্জুমান আরার গোটা শরীর অসাড় হয়ে আসছে, তিলে তিলে নিঃশেষ হয়ে আসছে তার পঞ্চ ইন্দ্রিয়। তার প্রাণ প্রদীপ যখন নিবু নিবু, ঠিক তখনই মায়া রুম থেকে বের হয়ে গেল, গিয়ে শাহেরের রুমে ঢুকলো। শাহের ঘুমাচ্ছিল। দরজার ঠক ঠক আওয়াজ শুনে চোখ মেলে চাইল। শুভ সকাল ছোটবাবু, আসতে পারি? স্বাভাবিক কণ্ঠে বলল মায়া। শুভ স্নিগ্ধ সকাল মায়াবিনী, অনুমতি অনাবশ্যক। সুখী করার জন্য এলে, নাকি এখনো তোমার পার্সোনাল প্রবলেম চলছে? সুখী করার জন্য আসিনি, প্রবলেম চলমান। স্মিত হেসে বলল মায়া। আর কতদিন চলবে তাহলে? জানি না। ছল চাতুরি করা হচ্ছে না? আচ্ছা, কেন এলে বলো? এলাম এমনিতেই গল্প করার জন্য। ওহ, সুপ্রিয়া প্রিয়তমা, আমি পরশ চাচা ও আশেপাশের সবাইকে জানিয়ে দিয়েছি। কি জানলেন? হৃদয় নাচিয়ে জিজ্ঞেস করলো মায়া। বললাম আমাদের বাড়িতে মায়া নামের যে মেয়েটা আছে সে এখন আমার বউ। ও, খুব ভালো করেছে। শোনো, কারণে কারণে বেশ কিছুদিন হলো বাড়িতে আছি। আমি কালই ঢাকা যেতাম, দুদিন পরেই যাব। ফ্যাক্টরির জিএম কে বলে দিয়েছি, তোমার অথই সমুদ্রে অবগাহন না করে কিভাবে যাই বলো? ডুবুরি সমুদ্রের উত্তরে যেতে চাই, কুড়াতে চাই হিরে মণি মুক্ত দাবি সব ঐশ্বর্য। মায়ার সারা মুখ লজ্জায় রক্তিম হয়ে উঠল। মাথা নিচু করে বলল। আপনি একটা আস্ত অসভ্য। যথাজ্ঞা মহারানী, আপনার কাছে জনমভর আমি একটা অসভ্য পুরুষ হয়েই থাকতে চাই। বছর বছর বাচ্চা পয়দা করব, ক্রিকেট টিম গঠন করব, নইলে এই বিশাল বাড়ি আর মায়ামহল বিরান ভূমি হয়ে যাবে। মায়া প্রতি উত্তর দিতে গিয়েও থামতে হলো, কারণ কুমকুম উদ্ভ্রান্তের মতো রুমের ভেতরে শাহের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল। ভাইজান ভাইজান, বেগম সাহেবা মরে গেছে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে শাহের উন্মাদের মতো মায়ের শিওরে গিয়ে আশ্রে পড়ল। তার পিছন দিয়ে প্রায় দৌড়ে মায়াও এলো, নিচে কান্নার ভান করলো। আম্মা, এই আম্মা, চোখ খুলো, কথা বলো আম্মা, তাকাও আমার দিকে। পাশে দাঁড়িয়ে আছে কুমকুম, জরিনা, পরশ। তপুরার চোখও ভেজা অল্প স্বল্প, কারণ তার সঙ্গে আঞ্জুমান আরার তেমন ভালো করে কথাও হয়নি। তুচ্ছ তাচ্ছিলের নজরে সে সবসময় তপুরাকে দেখে আসছে। বাকি সবাই কাঁদছে আউমাউ করে। শাহের তাদেরকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলল। হঠাৎ করে কি হলো আমার মায়ের? জানে না ছোট বাবু, আমি রুমে এসে দেখি বেগম সাহেবা স্থির হইয়া পইরা আছে। নড়াচড়া করার কোনো সাড়াই পাইলাম না, তাই জরিমারে ডাকলাম, পরে আপনারে ডাকলাম। আমারে ইনসুলিন দেয়া হয়নি কুমকুম? ছোট বাবু, দেওয়া হয়েছে, আমি দেই নাই, আজ ভাবি সাপ দিছে। কান্নারত সুরে বলল কুমকুম। মায়া পাশ থেকে অশ্রুসিক্ত কণ্ঠে বলল। হ্যাঁ, আমি মাকে ইনসুলিন দিলাম, দিয়ে বের হয়ে গেলাম। উনি তো সুস্থই ছিলেন, আমার সঙ্গে কথা বললেন। শাহের আর কোনো কথাই বলতে পারল না। হাত জোর করে মাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ডক্টর পরীক্ষা করে তার মাকে মৃত ঘোষণা করল। কারণ হিসেবে জানতে পারল ডায়াবেটিক্স থাকার জন্য সুগার ফল্ট করেছে তার মায়ের। সে ডক্টরকে জিজ্ঞেস করলো সুগার ফল্ট করার কারণ কি। ডক্টর বলল, রক্তের শর্করা, ব্লাড সুগার বা সুগারের মাত্রা হঠাৎ করে এনি টাইম কমে যেতে পারে। নিশ্চিত কোনো কারণ লাগে না সুগার ফল করতে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরে ইনসুলিনের মাত্রা বেশি হলেও মৃত্যু হতে পারে। আবার সেই অনুযায়ী টাইমলি খাবার না খেলেও মৃত্যু হতে পারে। শাহের চুপ হয়ে গেল। মায়ের নিথর দেহ নিয়ে বাড়িতে চলে এলো। তার মায়ের মৃত্যু সংবাদ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল। শত শত উৎসুক মানুষের জটলা লেগে গেল বাড়ির ভেতরে। মায়ামহল নিয়ে নানা রকম মুখরোচক আলোচনা সমালোচনার ঝড় উঠল। মায়ামহল নামের বাড়িটায় ভূত প্রেত আছে নাকি? এই বাড়িতে একে একে সব মানুষের মৃত্যু হয় কেন? থানা পুলিশ জানানো দরকার। কি ভুতুরে কর্মকাণ্ড হচ্ছে সব। সেদিন বিকেলেই আঞ্জুমানের লাশ দাপন হয়ে গেল। সারাদিনের অভুক্ত শাহের ছিন্ন শীর্ণ বেদনার্ত মলিন মুখ থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিকট আত্মীয়রাও একটু পর পর আঞ্জুমানারা নানান স্মৃতিচারণ করছে। মহলে তপুরা ও পরশের কর্তৃত্ব বেড়ে গেল। পরশের চাকর মনোভাব দূর হয়ে গেল। তার আচরণ হয়ে গেল মহল পরিবারের কর্তাবাবুর ন্যায়। তার শির দ্বারা উঁচু হয়ে গেল। পানি দিতে দিতে
নুয়ে পড়া বৃক্ষ সোজা হয়ে যাওয়ার মতো সে বুক টান টান করে চলতে লাগলো। ছোটবাবু না বলে শাহেরকে নাম ধরে ডাকতে শুরু করলো। শাহের বিষয়টা মাথাতে গেঁথে রাখলো আপাতত, পরশকে কিছু না বললেও। মায়া শাহের নিকট এসে দাঁড়ালো, আর্দ্র কণ্ঠে বলল, সারাদিন কিছু মুখে দেননি, খাবার নিয়ে আসি। শাহের কন্দ্রনরত চোখে মায়ের মুখ পানে চাইল। ভাবলো, পুরুষরা মারা গেলে মায়ের জন্য, কিন্তু আম্মা তো নারী। মায়া আম্মাকে কেন মারবে ইনসুলিনের ডোজ বাড়িয়ে দিয়ে? পাশে মায়া ভুল বুঝবে এই ভেবে মায়াকে সরাসরি কিছু বলতেও পারছে না। কিছু ভাবছেন আপনি? না মায়া, ভালো লাগছে না, খাবো না, তুমি চলে যাও, আমি একাকী থাকতে চাই। রাতে কি আপনার সঙ্গে ঘুমাবো? আপাতত না, মন চাইলে আমি ডাকবো। মায়া চলে গেল চিন্তিত মনে। মাকে হারিয়ে শাহের এলোমেলো হয়ে গেল। জীবন যাপনের ছন্ন ছাড়া ভাব চলে এলো। চুলগুলো থাকে উস্কো খুস্কো, নির্ঘুম রাত কাটে, দুই চোখের নিচে কালি পড়ে গিয়েছে, উদাস হয়ে থাকে দিবানিশি, আনমনে চেয়ে থাকে শূন্যের পানে। প্রতি মুহূর্তে মনের মাঝে অস্থিরতা বিরাজ করছে মায়াকে নিয়ে। বুঝে নিল মায়া হয়তো কোনো স্বাভাবিক কেউ নয়, তাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ভীষণ দুর্ভাবনায় নিমজ্জিত হয়ে গেল শাহের। মহলে গেটের নতুন দুই গার্ড, দুই চাকরানি ও পরশ ছাড়া কেউই বেঁচে রইল না। তাহলে তার মৃত্যুর উপলক্ষ তৈরি হতে কতক্ষণ? সে গ্রাম ছেড়ে চলে গেল। মায়ের একান্ত সান্নিধ্য পাওয়ার ইচ্ছাটুকু প্রায় মৃত তার মাঝে, বরং প্রণয়, আবেগ, অনুরাগ, অনুযোগ, ভালোবাসার স্থান দখল করে নিল শঙ্কা, সন্দেহ, কৌতূহল, ভীরুতা। নিজের অজান্তেই মায়াও ভালোবেসেছিল শাহেরকে। নিজের পরিচয় জানার পর সেই ভালোবাসা প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছিল। তাই শাহের জন্য তার হৃদয়টা পুরে খা খা হয়ে গিয়েছে। কিন্তু সেও পারেনি মা বাবার প্রতিশোধ না নিয়ে থাকতে। মায়া পরশকে সঙ্গে নিয়ে এক রাতে গুপ্তধন নামক সোনার গহনাগুলো উদ্ধার করলো। একবার চিন্তা করলো থানায় জমা দিবে, পরে চিন্তা করলো তারাও এগুলো নিয়ে নিবে, কোনো কল্যাণমূলক কাজে লাগাবে না। তার চেয়ে যা করার তাকেই করতে হবে। সে খোঁজ নিয়েও সেই সব পরিবারের উত্তরসূরিদের কোনো সন্ধান করতে পারেনি। তারপর অল্প কিছু গহনা রেখে বাকি সব কয়েক ভাগে ভাগ করে নিল। এক একদিন এক এক স্থানের স্বর্ণকারদের কাছে বাজার দরে বিক্রি করে দিল। বিক্রির সব টাকা আলমারিতে নিরাপদে রাখলো, কারণ সব গহনা এক দোকান বা 2-3 দোকানে বিক্রি করলে ধরা পড়ে যেত। অমনি সব গহনা বাজেয়াপ্ত হয়ে যেত। বড় চাচা পরশকে নিয়ে মায়া এসব করলো আস্তে আস্তে। তার পরের দিন মায়া, তফুরা ও পরশকে একসঙ্গে নিয়ে বসলো। গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, চাচা আম্মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আম্মারও স্বামী নেই, চাচাও কখনো বিয়ে করেনি। এভাবে তো লাইফ চলতে পারে না। আপনারা বিয়ে করে ফেলেন। আম্মা মায়ামহলের বউ হিসেবে স্বীকৃতি পেয়ে গেল, আপনিও একজন সঙ্গী পেলেন। মায়ার গুরুদায়িত্ব পালনে পরশ ও তফুরা আনন্দিত হলো। পরদিনই তাদের বিয়ে হলো বাড়িতে কাজে ডেকে এনে। শাহেরকে শোনানো তারা জরুরি মনে করলো না, সে হয়তো বাধা দিবে। আর এই মহলের, এই বাড়ির, জায়গা জমির একমাত্র মালিক মায়া, তার ইচ্ছে মতোই সব হবে। মায়া সঞ্চিত অর্থ থেকে বেশ কিছু অর্থ খরচ করলো পরশ ও তফুরার বিয়েকে কেন্দ্র করে। 5টা গরু খাওয়ালো কয়েক গ্রামের ধনী গরিব সবাইকে। মূলত তার উদ্দেশ্য ছিল গরিবদের পেট পুরে খাওয়ানো। সেই সময় মায়া চারিদিকে মায়ামহল বাড়ির একমাত্র কন্যা ও পুত্রবধূ হিসাবে পরিচিত পেয়ে গেল। পরশ তফুরার মাঝ বয়স। তফুরার আচরণ চলাফেরায় বিপুল পরিবর্তন এলো। সে নত হয়ে নরম সুরে এখন আর আগের মতো কথা বলে না, হাসি খুশি মুখে থাকে, কর্তি কর্তি ভাব নিয়ে। সেই প্রশ্রয়, সুযোগ, ভালোবাসা মায়াই দিয়েছে। মায়ের পুনর্জন্ম দেয়া তফুরা তার কাছে মায়ের চেয়েও অমূল্য কিছু। নইলে আজ সে কোথায় থাকতো? সংকোচ, দ্বিধা, জড়তা কাটিয়ে পরশ তফুরার বাসর হয়ে গেল। স্বামী স্ত্রী হিসেবে তাদের সময়গুলো মধুমাখা হয়ে উঠল। মায়ার শাহের সঙ্গে ফোনে কথা হয়। মায়া বহু অনুরোধ করলেও শাহের বহু অজুহাতে বাড়ি আসে না। মায়া কারণ বুঝতে পারল, তবুও কিছুই বলল না। পরশ তফুরার বিয়ের বিষয়ে জানালে শাহের ভয়ঙ্করভাবে খেপে গেল মায়ের উপর। ফোনের ওপাশ থেকে রগরগে স্বরে বলতে লাগলো, আমি শীঘ্রই বাড়ি আসছি। তোমার মতো একটা কানা কড়ি মূল্যের মেয়েকে বিয়ে করেছি বলে তুমি আমাকে ডিঙিয়ে কর্তৃত্ব ফলাতে পারো না। পেয়েছো কি তুমি? সবাই মরে যায় তোমার জন্য। এতটা বছর কুমকুম আম্মাকে ইনসুলিন দেয়, আম্মার কিচ্ছু হয়নি। আর তুমি দেওয়ার পর পরই আম্মা মরে গেল। আমার তো মনে হয় তুমি আমার মাকে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছো ইচ্ছে করেই, যেন আমার কর্তৃত্বগিরি তুমি দেখাতে পারো সর্বক্ষেত্রে। মায়া কিছুই বলল না। মোবাইল থেকে কানটাকে আলগা করে নিল, সুইচ অফ করে দিল। মায়া পরশকে এগুলো বলল না, কষ্ট পাবে মনে, তাই তার সঙ্গে পরামর্শ করলো গহনার অর্থগুলো নিয়ে। পরে সেই টাকাগুলো দিয়ে বাড়ির বাইরে বাজার সংলগ্ন লাগোয়া কয়েকটি ধানি জমি কিনল। চরের থেকে বালু মাটি এনে কয়েক মাসেই তা ভরাট করে নিল। এগুলো পরশ নিজ দায়িত্বে করছে মায়ার অনুরোধ ক্রমে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে গেল মায়া। যেতে বিশাল উপহার নিয়ে গেল চেয়ারম্যানের জন্য। দেখা করে মায়া তার জীবনের অতীত ইতিহাস ব্যাখ্যা করল বর্তমান পর্যন্ত।
এবং কেনা জায়গায় সে একটি নারী আশ্রম ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চায় জানালো। কারণ এই গ্রামের ছেলেমেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বেশ দূর হয়ে যায়। বর্ষাকালে হাঁটু ডুবিয়ে স্কুলে যেতে মেয়েদের খুব বিপাকে পড়তে হয়। আর নারী আশ্রমে আশ্রয় হবে সেসব অসহায় পরিত্যক্ত যে কোনো বয়সী নারীদের, যারা বিধবা, ডিভোর্সি, স্বামী সন্তান ও পুত্রবধূ দ্বারা লাঞ্ছিত, যাদের অবলম্বন হিসেবে তিন কুলে কেউই নেই এমন সব নারীরা। তবে এদের মধ্যে কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য হাতের কাজের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। চেয়ারম্যান ও তার পরিবার মায়ের উপর ভারী প্রসন্ন হলো। তিনি বললেন, ঠিক আছে মা, তোমার আব্বা আমার জুনিয়র ছোট ভাই, আমি তাকে খুব ভালো করেই চিনতাম। তোমার ইচ্ছেগুলো কল্যাণমূলক, যা কিনা আমরাই করার কথা। এতে আমাদের গ্রামে একটি সমৃদ্ধশীল গ্রাম হিসাবে সর্বত্র পরিচিতি লাভ করবে। তুমি কাজ শুরু করে দাও। আমি মেম্বারকে বলে দিচ্ছি, সে সবসময় তদারকি করবে। যে কোনো প্রয়োজনে তুমি আমার সহযোগিতা পাবে। তবে তুমি পড়াশোনা স্টপ করো না, কন্টিনিউ করো। মায়া চেয়ারম্যানের থেকে বিদায় নিয়ে চলে এলো। জমিন ভরাট হয়ে গেল। তার 1 মাস পর নির্মাণ কাজের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেল। সেদিনের পর হতে শাহের মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মায়ের ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে না, রিপ্লাই দেয় না। বাড়ি আসবে বললেও আসেনি। মায়াও অভিমান করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মায়ের রেজাল্ট প্রকাশ হলো। মেসেজে শাহেরকে জানালো। শাহের দায়সারাভাবে কংগ্রাচুলেশন জানালো। তাতেই মায়া বিশ্বজয়ের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। সে সত্যিই ভালোবাসে চাচাতো ভাই শাহেরকে। মায়া স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলো। ক্লাস সপ্তাহে 3 দিন। প্রেম ভালোবাসার সঙ্গীহীন জীবনটা তার নিরানন্দভাবেই পার হচ্ছে অবসন্ন বিকেলের মতন। ম্যাপ অনুযায়ী জমির এক প্রান্তে দালান তৈরির কাজ চলছে নারীদের জন্য, আরেক পাশে বিদ্যালয় তৈরির কাজ চলছে। এ নিউজ শাহের শুনে গেল ঢাকা থেকে। তারপর উত্তেজিত মনে গ্রামে চলে এলো। এসেই মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করলো। তফুরাকে ও পরশকে কটাক্ষ করে কথা বলল। শাহেদ ঠিক করলো এবার ঢাকায় গেলে আর গ্রামে আসবেই না। তাই রাতে একাকী গয়নাগুলো নিতে গেল গোলাঘরে। এগুলো সব নিয়ে যাবে সে, কিন্তু দেখলো তার কোনো গহনা নেই, সব ফাঁকা। সঙ্গে সঙ্গে পরশের দরজায় গিয়ে লাথি মারল শাহের। তার ঘাড়ের সমস্ত রগ ফুলে গেল, মাথায় মগজ টকবক করে ফুটছে যেন। পরশ এখন ঘুমায় মহলের ভিতরেই। সে তড়িঘড়ি করে উঠে এলো, শাহের হুঙ্কার দিয়ে পরশের কলার চেপে ধরল। মায়াও তার রুমেই ঘুমিয়েছিল। শাহের তর্জন গর্জনে তার নিদ্রা ভঙ্গ হলো। মায়া ভয়ে জেদ নিয়ে নীরবে শাহের পিছনে দাঁড়ালো। দেখলো শাহের পরশকে মারতে উদ্যত হলো। ক্রোধান্বিত কণ্ঠে বলছে, সব গহনা চুরি করে সরিয়ে নিয়েছেন না? একটা ফকির নির্মাকে বিয়ে করেছেন, বাইরে ঘুমানো বাদ দিয়ে মহলে ঢুকে পড়েছেন। মাঝ বয়সে দুজনকে ভিনগতি ধরেছে। রাজত্বগিরি করবেন তাকে নিয়ে না? আমার মা বিদায় নেয়ার পর হতেই দেখছি সবার পাখনা গজিয়েছে। কিন্তু জানেন তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পরশ বলিষ্ঠ কণ্ঠে বলল, হাত ছাড়ো বলছি সাহেব। ভুলে যাও না, সৎ হলেও আমি তোমার আপন চাচা। পড়াশোনা কম করেছি বলে, কোনো চাকরি করিনি বলে নিজেই সবসময় ছোট হয়ে চলেছি তোমাকে সাথে। হীনমন্যতায় ভুগেছি সবসময়, কিন্তু আর নয়। ওহো, আচ্ছা আচ্ছা, তাহলে আমার মা থাকতে গলার স্বর বিড়ালের মতন মিনমিন হয়ে থাকতো, এখন এত চওড়া হয়ে গেল, আর তাই দখলদারিত্ব শুরু হয়ে গেল। গহনা সব নিয়ে নিলেন? তির্যক স্বরে বলল শাহের। আমি কিছুই নেইনি সাহেব। আপনি ছাড়া তো কেউই এগুলোর কথা জানে না, বললেই আমি মেনে নেব? চাচার গলা থেকে হাত সরান বলছি। আচমকা চেনা মিষ্টি কণ্ঠটা রুক্ষ শোনাতেই শাহের হাত সরিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে চাইল, অবলোকন করল মায়ের অগ্নিরূপ। মায়া পা বাড়িয়ে শাহের সামনে এলো, বলল, চাচা নয়, আমিই নিয়েছি ওসব। শাহের মায়ের গায়ের দিকে তেড়ে গেল, প্রচণ্ড তেজি স্বরে বলল, তোর এত বড় হিম্মত, তুই আমার বাবা মাকে মেরেছিস। আমি এখন বুঝতে পেরেছি, তুই গুপ্তচরের জন্যই চক্রান্ত করে এই মহলে ঢুকিয়েছিস। সবাইকে তুই মেরেছিস। রুস্তমের রুমে সেদিন তাকে মারতে গিয়েছিলি এই গুপ্তধনের জন্য। শুরুতেই আমি তোকে নিয়ে এমন কিছু ধারণা করেছি, তোকেও আমি মেরে ফেলবো আজ। তোর এত বড় দুঃসাহস! বলে শাহের প্যান্টের বেল্ট খুলে মায়াকে প্রচণ্ডভাবে মারল। তার বাহু শক্তির কাছে হেরে গেল পরশ ও মায়া। পরশ কিছু বলতে গিয়েও পারল না, মায়া নির্জীবের মতো পড়ে রইল। তফুরা রুমের ভিতর হতে ফিরু চোখে সব দেখতে ও শুনতে লাগলো এতক্ষণ। এবার আর পারল না, বেরিয়ে এলো। শাহেরকে অনুনয় বিনয় করে বলল, বাবা থামো, দয়া কইরো, ও তোমার চাচাতো বোন, আমার মেয়ে নয়।
শাহের থেমে গেল, প্রহার করা বন্ধ করল। পরশ চিৎকার করে উঠল রাশভারী কণ্ঠে, হ্যাঁ বাবা, হ্যাঁ। মায়া তোমার সেই ছোট্টবেলার বাবু, তোমার ছোট চাচা আমিনুলের একমাত্র মেয়ে। তাকে মাইরো না বাবা। শাহের কি বলে আর্তনাদ করে উঠল, হাত থেকে বেল্ট ফেলে দিল, দপ করে হাঁটু ভেঙে মায়ের কাছে বসে পড়ল। তোতলানো স্বরে জিজ্ঞেস করল, চাচা কি বলছেন? কিভাবে সম্ভব এটা? ছোট চাচু চাচি বাবু ওনার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল ঘুরতে যাওয়ার পরে? তফুরা ও পরশ শাহের এবং মায়ের পাশে বসে পড়ল মেঝেতে। তফুরা মায়ের মাথাকে টেনে নিজের কোলের উপরে তুলে নিল। মায়া আম্মা বলে কুকিয়ে উঠল। তেজি হাতের মারের জখমটা বেশি হয়ে গিয়েছে তার পেলব অঙ্গখানাতে। পরশ ব্যথিত চিত্রে দ্রুততার সঙ্গে জানালো, তুমি ছোট ছিলে তখন, তাই মিথ্যে গল্প শুনিয়েছে তোমাকে। আর আমি সহ বাকি সবাইকে তোমার বাবা ও মা কঠোরভাবে নিষেধ করেছে যেন না বলি আসল সত্য। শাহের পাগলা ঘোড়ার মতো আবারও খেপে গেল, বলল, আমি বিশ্বাস করি না, এটা সম্পূর্ণ বানোয়াট গল্প। এই মায়া ওনার মেয়ে, এখন মা মেয়ে মিলে মহল দখলের লোভে আপনাকে হাত করে এই চক্রান্ত করছে। পাশ থেকে তফুরা বলল, না বাবা, আল্লাহরে সাক্ষী কইরা আমার মরা মা বাপের কসম কইরা কইতাছি, মায়া আমার পেটের মাইয়া নয়, পালক মাইয়া। তাহলে প্রমাণ দিন আমাকে। দম ফেলে ভারী কণ্ঠে বলল শাহের। ঠিক আছে বাবা, তুমি আমারে জিগাইও না, তাইলে তো আমি তোমারটা শুই নাই হ হ করুন। আমি কইতাছি, তুমি শুধু মিলায়া নাও সব ঠিক আছে কিনা। আচ্ছা বলেন শুনি। তফুরা একে একে মায়ের পুরো নাম সহ তার মায়ের নাম, বাহ্যিক গঠন, গায়ের রং, কণ্ঠ, ভাষা, চুলের আকৃতি সব বলল। থামেন থামেন, আর বলতে হবে না, সব মিলে গেছে আমার ছোট চাচির সাথে। আবেগে আপ্লুত হয়ে বলল শাহের। তাহলে এবার কও বাবা, আমি গরিব চরের মানুষ, এত সব কেমনে জানি। শাহের পরশকে বলল। চাচু চাচির মৃত্যুর রহস্য কি চাচা, বলেন প্লিজ। পরশ শাহেরকে মায়ের মা বাবার মৃত্যুর রহস্য ও কারণ সবই জানালো বিস্তারিতভাবে। নিজের জীবনের বিষয়টাও জানালো, এবং মায়া কেন শাহেরের মা বাবাকে মারল, রুস্তমকে মারতে গিয়েছিল সেগুলোও জানালো। মায়া মহলের নিকৃষ্ট নিদারুণ অতীত ইতিহাস শুনে শাহের কান্নায় ভেঙে পড়ল। আমার পিচ্চি বাবু বলে তপুরার কোল থেকে মায়াকে নিজের কোলে নিয়ে নিল। মায়ের দু চোখ বন্ধ হয়ে আছে, নিস্তেজ শরীরে নির্জীবের ন্যায় পড়ে আছে শাহের কোলে। বাষ্পরুদ্ধ কণ্ঠে শাহের পরশের কাছে দুহাত জোর করে ক্ষমা চাইল নমনীয় স্বরে। আর আমার বাবু বলে মায়ের দুগাল মুছতে লাগলো। তিনজন মায়াকে ধরে দাঁড় করালো। শাহের বলল, আমার রুমে নিয়ে চলুন ওকে। মায়াকে তারা ধরে শাহের রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। মায়ার ব্যথাময় শরীরে অবসাদ নেমে এলো। অল্পক্ষণেই দু চোখে ভর করল রাজ্যের ঘুম। বহু চেষ্টা করেও নিদ্রা দেবীর কোলে নিজেকে সঁপে দিতে পারল না শাহের। মায়ের আকস্মিক নতুন পরিচয়, মায়ের অতীত তাকে বিদীর্ণ করে দিল। নিজের মা বাবার উপর ক্ষোভ চলে এলো প্রচণ্ড রকম। কিভাবে নিজেদের লোভ আর হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে, ভাইয়ের স্ত্রীকে হত্যা করতে পারল, পুরো বংশের একমাত্র মেয়েকে হত্যা করতে চাইল। এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। অস্থির চিত্ত নিয়ে হাঁসফাঁস করতে করতে শেষ রাতের দিকে শাহের আঁকিযুগল মিদে এলো। পরের দিন প্রভাতকালেই মায়ের ঘুম ভেঙে গেল। সে উঠে তফুরের কাছে গেল। তফুরা ও পরশ তাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে বলে। শুনে মায়ের স্বস্তির শ্বাস ফেলল। নাস্তার সময় হলো। মায়া নিজ হাতে নাস্তার ট্রে নিয়ে শাহের রুমে গেল। শাহের মায়াকে দেখেই মায়া স্বরে বলল, বাবু আসো, বস। মায়ের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চেয়ে নিল অপরাধীর ভঙ্গিতে। মায়াও ক্ষমা চাইল শাহেরকে এতিম করলো বলে। শাহের বিষাদমাখা কণ্ঠে বলল, তুমি আমি পরিস্থিতির শিকার, তাই আমরা দুজন কেউই কাউকে দায়ী করব না এসব নিয়ে। আমরা ভুলে যাব আমাদের অতীতকে, বর্তমানই হবে আমাদের ভবিষ্যৎকে ভালো রাখার হাতিয়ার। তোমার সব স্বপ্ন পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করব। পড়াশোনা মন দিয়ে করো। মায়া ক্লাসের মনোযোগী বাধ্যছাত্রীর মতন স্বামীর কথা শ্রবণ করল নিচু মাথায়। এভাবেই কেটে গেল কয়েক মাস। শাহের ও মায়ের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। সেই জমিনে স্কুল ও নারী আশ্রম সম্পূর্ণ তৈরি হয়ে গেল পরশ ও শাহের তত্ত্বাবধানে। মায়ের আর দৌড়ঝাঁপ করতে হচ্ছে না। শাহের নারী আশ্রমের নাম দিল মায়া আশ্রম। মায়ের পড়াশোনা শেষ হলো। সে পরপর 3 কন্যা সন্তানের মমতাময়ী জননী হলো। এতে সে ও শাহের বেশ উৎফুল্ল। পুত্র সন্তান হয়নি বলে কোনো দুঃখবোধ নেই দুজনের মাঝে। মায়া কোনো চাকরি করে না। তার মায়ামহল, পরশ চাচা, পালিত মা তপুরা, প্রাণাধিক কন্যারা, প্রিয়তম স্বামী নিয়ে তার ঝলমলে ভুবন। মায়ের মেয়েরা বড় হতে থাকে। মায়ামহল কলরবপূর্ণ হতে থাকে তাদের সবার দুষ্টুমিতে আর উচ্ছলতায়। মায়ার গড়া বিদ্যালয় ও মায়া আশ্রমের সব কার্যক্রম ঠিকঠাকভাবে চলতে থাকে। পরিচিতি প্রায় সারা দেশে। একসময় সেখানে আশ্রয় পায় অনাথ শিশুরাও।
শহর থেকে বিভিন্ন সংস্থার লোকেরা মায়াশ্রম পরিদর্শন করতে আসে। মায়ার গর্বে আনন্দে বুক ভরে যায় মহৎ কল্যাণমূলক কাজ করতে পারল বলে। সে বেঁচে থাকার অন্যতম সার্থকতা খুঁজে পায় এসবের মাঝেও। শাহের গ্রামেই থাকে এখন বেশি। শহরের ব্যবসা অন্যদের দিয়ে ও নিজে মাঝে মাঝে গিয়ে পরিচালনা করে। জ্যোৎস্না মাখা চাঁদনি রাত, ঝিকমিকি তারারা দলে দলে পাহারা দিচ্ছে রূপলি চাঁদটাকে। সবাই গভীর ঘুমে বিভোর। মায়াও শাহের ছাদের উপরে গিয়ে দাঁড়ালো। শাহের মায়ের পেট পেঁচিয়ে ধরল, বলল, বাবু, তোমার দিন প্রিয় না রাত? মায়া হাহাকার ভরা নিঃশ্বাস ফেলল। আনমনা স্বরে খোলা আকাশের পানে চেয়ে বলল, আমার রাত প্রিয়, ভীষণ প্রিয়। দেখুন না, ওই আকাশ জুড়ে কত তারা, চাঁদ, মেঘ। তবুও আকাশটাকে ভীষণ একলা লাগে। বুঝি তার বুক ভরা রাশি রাশি দুঃখ। এটা কিন্তু দিনে অনুধাবন করতে পারি না আমরা, রাতেই পারি। আমাদের দুজনের জীবনটা ওই আকাশের মতোই। কত কিছু থেকেও কিছু যেন নেই। আমাদের প্রিয় মা বাবারা নেই। এই আজন্ম শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খায়। থাক বাবু, মন খারাপ করো না। আচ্ছা, এত বয়স হয়েছে আমাদের, তবু আমাকে বাবু বলেন কেন মেয়েদের সামনে? কোমল হেসে বলল মায়া। শাহের আলতো হেসে ওঠে, মায়াকে বুকের সাথে লেপ্টে নেয়, বলে, তোমাকে বাবু বলেই সারা জীবন ডাকবো আমি। তোমার ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে আমি যে কত নাড়াচাড়া করতাম, তোমার গা ঘেঁষে বসে থাকতে আমার সুখ সুখ লাগতো। মায়া শাহেরকে জড়িয়ে ধরে। তোমার বাবুর অনন্ত মায়ায় তুমি অনন্তকাল বেঁচে থেকো শাহের। শাহের আপ্লুত স্বরে মায়ের চিবুক উঁচিয়ে বলল, তোমার আমার মিলন হবে বন্ধু, এই পারে ওই পারে দুপারে। তার কয়েক যুগ পরের ঘটনা। সারা দেশের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের দাদি দাদা নানা নানিদের কাছে এক রোমাঞ্চকর গল্প শুনল মায়ামহলকে ঘিরে। অলকপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে মায়ামহল নামে এক পুরনো বাড়ি আছে। সেটা এখন দর্শনীয় স্থান। কেউ বলে এটা ভুতুরে বাড়ি, কেউ বলে আজব বাড়ি, কেউ বলে মৃত্যুপুরী, কেউ বলে রহস্যময় বাড়ি। সে বাড়িতে কয়েক প্রজন্ম পরে এক কন্যা সন্তানের আগমন ঘটে, যে ছিল সৎ, নির্ভীক, চতুর, কৌশলী, রূপবতী, মেধাবী, জেদি ও প্রতিশোধ পরায়ণ। যার কারণে একে একে বাড়ির সবার মৃত্যু হয়। কয়েকজনকে নাকি সে নিজেই হত্যা করেছে, কারণ তারা ছিল তার মা বাবার হত্যাকারী। সে ছিল বিশেষ ক্ষমতার অধিকারী। তাকে কেউ অপবিত্র করতে গেলেই মারা পড়ত। তার চাচাতো ভাই শাহের তাকে ভালোবেসে বিয়ে করেছিল। পরপর 3 কন্যা সন্তান হয় তাদের। কন্যাদের বিয়ে হয়ে যায়। সেই মায়া ও শাহের বুড়ো হলে মরে যায়। মেয়েরা কালে ভদ্রে এসে মায়ামহলে ঘুরে ফিরে চলে যায়।